বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিক প্রতিষ্ঠা হয়েছে 1957 সালে। প্রতিষ্ঠার পর থেকে বিসিক বাংলাদেশের উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান তথা শিল্পায়ন এবং বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠার পর থেকে বিসিক উদ্যোক্তা তৈরি তার মেইন ম্যান্ডেট, এবং এই উদ্যোক্তা তৈরি এবং শিল্পায়ন করতে গিয়ে বিসিক যে কার্যক্রমগুলো করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিসিক উদ্যোক্তাদের প্রত্যেকটা জেলাতে আমাদের শিল্পনগরী রয়েছে। বাংলাদেশের 86টি শিল্পনগরী রয়েছে। প্লাস্টিক শিল্পনগরী, মুদ্রণ শিল্পনগরী, চামড়া শিল্পনগরী, এরকম বেশ কিছু মনোটাইপ শিল্পনগরী করেছে, যেটা আলাদা আলাদা খাতকে অগ্রাধিকার দেওয়ার জন্য। পাশাপাশি লাইট ইঞ্জিনিয়ারিং এর জন্য আলাদা একটা শিল্পনগরী। বাংলাদেশে 85টি শিল্পনগরী রয়েছে, যার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। আমাদের বিসিকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে আমাদের দেশের যে লবণ শিল্পের ক্ষেত্রে তাদের কর্তৃত্ব বা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে, সাবান উৎপাদন করতে গেলে 7-8টা লাইসেন্স ছাড়পত্র প্রয়োজন হয়। আমরা যেহেতু উদ্যোক্তা এই রাষ্ট্রের শত্রু না, সে কারণে আমি আপনার মাধ্যমে স্যার রাষ্ট্রের কাছে প্রস্তাব করি যে এই বিসিকের মাধ্যমে এই ছাড়পত্র লাইসেন্সগুলো দেওয়ার ব্যবস্থা হইলে আমরা খুব উপকৃত হই। তা না হইলে আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের শিকার। আপনি সেবাটা বিসিক থেকে নেবেন? জি স্যার, বিসিক আপনি আবেদন করেন, বিসিক এর ব্যবস্থা জি স্যার, একটা লিএসও অফিসের মাধ্যমে যদি হয়, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে। জি স্যার, জি স্যার। আরেকটা বিষয় হলো স্যার, এই যে আপনাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যে আপনারা ইন্সপেকশনটা করেন, সেইখানেও দয়া করে যদি অন্ততপক্ষে বিসিকের ডিগ্রিম স্যার আছেন, শিল্প কর্মকর্তা স্যার আছেন, ওনাদেরকে একজন রাখেন, তাইলে আমাদের ভালো হয়। বিসিক থেকে পরোক্ষে ব্যবসা পরিচালনা করছি। স্যার আপনার মাধ্যমে আপনাদের কাছে আবেদন এবং হাউজের কাছে আবেদন, বিসিকের ব্যবসা প্রতিষ্ঠান শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য একটি পুলিশ ফাঁড়ির প্রয়োজন নিরাপত্তার জন্য। এই ব্যবস্থাটি যাতে দ্রুত করেন সেই বিষয়ে আমি অনুরোধ করছি। আরেকটি বিষয় হচ্ছে যে ট্রেড লাইসেন্স, সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এই প্রতিবন্ধকতা দূরীকরণ করার জন্য বিনীত অনুরোধ করছি। পাশাপাশি ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে যে আমরা যখন নতুন ট্রেড লাইসেন্স করি তখনও যে বিল টাকা দিতে হয়, ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও সেই একই বিল টাকা দিতে হচ্ছে। সেই ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বিলের টাকাটা কমানোর কোনো সম্ভাবনা আছে কিনা। ইতিমধ্যে আর যে বিষয়টি হচ্ছে যে উপজেলা পাশাপাশি উপজেলা পর্যায়ে উদ্যোক্তা তৈরির জন্য এই বিসিক কর্তৃপক্ষকে আরো কি সহযোগিতা করা যায়। আমি ইব্রাহিম আসম, স্বত্বাধিকারী ইউনিক কুটির শিল্প। জীবনের প্রয়োজনে আমরা কর্মজীবী হয়েছি, আমরা উদ্যোক্তা হয়েছি। লেখাপড়া শেষ করে মোটামুটি আমরা বিসিক থেকে উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়ে 2021 সালে আমি আমার কারখানাটি স্থাপন করি বিসিকের একটু বাইরে, এবং সেখানে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে কার্যক্রম শুরু করার জন্য যে একটি স্টল ভাড়া নিতে হয়েছে, অনেক টাকা দিয়ে অ্যাডভান্স দিতে হয়েছে। কিন্তু সেখানে আবাসিক এলাকা হয়, আমি দিনরাত ওখানে কাজ বাজ করতে পারি না। অনেক সময় আমাদের সিজন আছে, সেই সিজনে দিনরাত একসাথে কাজ করতে হয়। তো এলাকাবাসীরা, আবাসিক এলাকা হয়, এলাকাবাসীরা বিভিন্ন সময় অভিযোগ দিয়ে থাকেন যে আমাদের কার্যক্রম বন্ধ করার জন্য, এজন্য আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হই। উদ্যোক্তা হওয়ার যুদ্ধে এখনো পথ চলছি। গত 6 বছর যাবত আমার একটি ওয়াশিং ফ্যাক্টরি আছে, এবং বরিশালের সব থেকে আধুনিক এবং সব থেকে বড় ওয়াশিং ফ্যাক্টরিটা বিসিকের বাইরে আমাকে করতে হয়েছে। আমরা যারা একটু ফ্যাক্টরি রিলেটেড ব্যবসা করি, আমাদের অনেকগুলো লাইসেন্স দরকার হয়। এই দপ্তরগুলো আমাদের অনেক টাকা চলে যায়। 500 টাকার লাইসেন্সে আমার 6000 টাকা, ফায়ার লাইসেন্সে আমাকে দেওয়া হয়েছে 6000 টাকা লাগবে, কিন্তু সরকার নির্ধারণী ফি 550 থেকে 80 টাকার মতো। এটার বিরুদ্ধে তো আসলে দাঁড়াইতে হবে, আমাদের কারো না কাউকে দাঁড়াইতে হবে। আমাদের যারা ছোট উদ্যোক্তা আছে তাদের জন্য একটা দোকান বা একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে গেলে একটা বড় অ্যামাউন্ট যায় অ্যাডভান্সে, আর যেটা আমাদের বরিশালের ব্যবসায়ীদের পার্সপেক্টিভে এটা খুবই অনিয়ন্ত্রিত একটা জিনিস। দেখা যায় বিভিন্ন সময় ভোক্তা অধিকাররা বিভিন্ন দোকানপাটে অভিযান চালায় যে পণ্যের দাম অতিরিক্ত রাখা হচ্ছে কিনা,
কিন্তু এই পণ্যের দামটা ব্যবসায়ী অতিরিক্ত কেন রাখতেছে সেদিকে আসলে আমাদের খুব বেশি নজরদারি নাই। শিল্প আইটেমের আমাদের বিসিকে অনেক ধরনের প্রশিক্ষণের কথা বলা হয়েছে, কিন্তু আমরা এই প্রশিক্ষণটা এখনো পাইনি। বিসিকের আওতায় হস্তশিল্প কোনো প্রশিক্ষণ আমরা পাইনি। তা আমরা দাবি রাখবো যে এই প্রশিক্ষণটি দেওয়া হোক। এর পাশাপাশি আমি আরেকটি জিনিস বলতে যাচ্ছি, যে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমাদের একটা জটিলতা আছে। আমরা যখন পণ্য উৎপাদন করি সেই পণ্যটা আমাদের বিক্রি আমরা করতে পারি না। সেই ক্ষেত্রে বিসিকে একটি অনলাইন মার্কেট প্লেস করেছিল, বিসিক অনলাইন মার্কেট প্লেস, কিন্তু সেটা আসলে আদতে বন্ধই বলা চলে। সেটা আসলে আমরা পণ্য আপলোড করতে পারি না, বা আপলোড করলেও সেটা ডেলিভারি মানে ওটা কার্যক্রম বন্ধই বলা চলে। এই হলো ঢাকাতে আমরা দেখে থাকি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে হলিডে মার্কেট নামে একটা মার্কেট করা হয়, যেটা সপ্তাহে 2 দিন চালু থাকে। তো আমাদের বরিশালে যেহেতু বেলস পার্কের মতো জায়গায় যদি আমরা এরকমের হলিডে মার্কেটের মতো সপ্তাহে 2 দিন চালু থাকে এরকম করে মার্কেট করতে পারি, যারা আমাদের দোকান নিতে পারতেছে না বা কোনো স্টল আমাদের নাই, তো তারা আমরা ওইখানে ওই এক্সিবিশনে অ্যাটেন্ড করে আমাদের পণ্যটা বিক্রি করতে পারি। স্টুডেন্ট পর্যায় থেকে আমাদের ব্যবসা চলাকালীন সময় আমাদের অনেক জায়গায় যেতে হয়, অনেক পাইকারি বাজারে যেতে হয়, ঢাকা যেতে হয়। বেশিরভাগ সময় আমার বেবি ড্রেসটা তৈরি করার জন্য জামদানির জন্য কাপড় আনতে হয়, সুতো আনতে হয়, নানান জিনিসপত্র এগুলো সংগ্রহ করতে হয়, যে জন্য আমাদের ঢাকা যেতে হয়, বড় বড় বাজারে যেতে হয়, চট্টগ্রাম যেতে হয়। সেই ক্ষেত্রে আমাদের বেসিক থেকে বা প্রশাসন থেকে বা সিটি কর্পোরেশন থেকে যদি আমাদের একটা পরিচয়পত্র, নারী উদ্যোক্তা হিসাবে, যেহেতু আমরা মেয়ে মানুষ, আমাদের একটা পরিচয়পত্র দেয় যে এটা আমরা শো করতে পারি। অ্যাটলিস্ট যে পাইকারি বাজার এখন ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হচ্ছে, সাধারণত আমরা যখন বলি আমরা সত্যিকারের নারী উদ্যোক্তা, তখন তারা মনে করে যে এটা আসলে পাইকারি বাজারে হোলসেলটা বলতেছে না। তারা তখন বলতেছে যে না, এখন তো ঘরে ঘরে নিচ্ছে, আপনারা প্রথম নেন, এটা না বিশ্বাস করতেছেন, আপনাদের আছে লাইসেন্স আছে, তারপর লাইসেন্স এখন সবার হচ্ছে। এই কারণে আমরা যে বিসিক থেকে একটা আইডি কার্ড পাই, তাহলে আমার মনে হচ্ছে যে এটা আমাদের জন্য অনেক সহায়তা ভূমিকা পালন করা। বর্তমান দেশে এখন 137 মিলিয়ন প্লাস ইন্টারনেট ইউজার, তো বিজনেসের জন্য এটা একটা সম্ভাবনাময় প্ল্যাটফর্ম। তো আমরা চাচ্ছি যে মানে ই কমার্স সেক্টর বরিশালে আসলে ই কমার্সের সেরকম প্রশিক্ষণ দেয়া বা সেভাবে মানে ই কমার্সের উপরে গুরুত্ব দিয়ে কোথাও এরকম প্রশিক্ষণ হয় না। মাঝে কিছু প্রশিক্ষণ মাঝে মাঝে দেয়, বা 6 মাসে একবার হয়তো এসএমই ফাউন্ডেশন কোনো একটা সংগঠনের মাধ্যমে করে থাকে, বা কিন্তু সেটা আমাদের জন্য আসলে পর্যাপ্ত নয়। আমরা ঘরে বসে ভৌগোলিক গণ্ডি পেরিয়েও কিন্তু বিজনেসটা রানিং করতে পারি, এবং আমি সেটাই করছি। কারণ আমরা বর্তমানে 5টি দেশে গার্মেন্টসের মাধ্যমে এক্সপোর্ট করি, সরাসরি না, থার্ড পার্টি। তো এইটা আসলে সম্ভব হয়েছে সম্পূর্ণ ইন্টারনেটের মাধ্যমে। স্যার, ইলেকট্রিসিটির ব্যাপারটা হচ্ছে একটা উদ্যোক্তা কাজ করতেছে, হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেলে তাতে অনেক ব্যাঘাত ঘটে। যে জিনিসটা উৎপাদন করতেছে ওই জিনিসটা উৎপাদনে অনেক ব্যাঘাত ঘটে। ইলেকট্রিসিটির ব্যাপারটা যদি স্যার একটু বেসিকের জন্য আলাদা করা হয়, তাহলে অনেক উদ্যোক্তা লস থেকে বেঁচে যাবে। সেটি হস্তশিল্প বাজেটে চলে গেলাম, 700 করে, 200 করে, 300 করে, বড় বড় একর সৃষ্টি করে স্পেসিফিক জোন, বিশেষায়িত শিল্পের জোন, যেটা চামড়া এদিকে হবে, এদিকে হবে এপিআই কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এদিকে হবে সতগঞ্জি, এদিকে হবে নকশিকাঁথা, এদিকে হবে হাইটেক পার্ক। এইভাবে বাংলাদেশের 64 জেলায় সময় উপযোগী জায়গা নির্বাচন, সময় উপযোগী ইন্ডাস্ট্রি নির্বাচনের জন্য করা হয়েছে। মামা আজকে যেটা পদ্মা সেতুর এই রোড, এখানে 3টা প্রজেক্ট করে নেওয়া হয়েছে একমাত্র ইন্ডাস্ট্রিয়াল জোন করার জন্য। সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং লাইনে, কেমিক্যাল লাইনে, মুদ্রণ লাইনে, প্লাস্টিক লাইনে, এবং এই টাইপের বিভিন্ন প্রোডাক্ট বাংলার বিভিন্ন জায়গায় করে শিল্পায়ন করে দেশটাকে স্বাবলম্বী করার জন্য। শিক্ষা বিপ্লবে দেশটা স্বাবলম্বী হয়, ইন্ডাস্ট্রি বিপ্লবে দেশ স্বাবলম্বী হয়। তো কাজে আমি আপনাদের অনুরোধ করবো যে মেলা যে জিনিসটা শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের জন্য বলবো, আমাদের অনেক খাতে মেলা হয়, 31টা মেলা গত অর্থ বছর আমরা করে ফেললাম। বাইরে এবং ভিতরে মেলাগুলো হয়, আন্তর্জাতিক মেলাগুলো হয়, বৈশাখী মেলা হয়, বা বিভিন্ন বাজার জাতের জন্য ছোট পণ্যকে বড় পণ্যের সাথে মিলিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সেক্টরে এখন অনেক নতুনতা আসছে। সর্বশেষ ফল মেলা। যে সকল কথাগুলো আপনারা বলেছেন সেটা আপনাদের নিজেদের প্রয়োজন বা আমাদের দেশের অর্থনৈতিক চাকা গতিশীল করার জন্য বিষয়গুলো বা এই কথাগুলো অত্যন্ত প্রয়োজন। ওয়ান স্টপ সার্ভিসের কথা থেকে শুরু করে ই কমার্সের যে প্রশিক্ষণ, প্ল্যাটফর্ম তৈরি করা, এই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে। আপনারা জানেন যে জাতীয় শিল্পনীতি 2022 ঘোষণা হওয়ার পর থেকে আমাদের দেশের শিল্প উদ্যোক্তা তৈরি এবং শিল্পের বিকাশের জন্য সরকার কিন্তু অনেক প্রচেষ্টা গ্রহণ করে যাচ্ছে। আমাদের প্রতি বছর কিন্তু মেলাও হয়, এসএমই মেলা হচ্ছে, এছাড়াও বিভিন্ন সময় ক্ষুদ্র কুটির শিল্প মেলা, আমাদের যে বরিশাল বেলস পার্ক আছে সেখানে কিন্তু বছরের বিভিন্ন সময় এই শিল্প উদ্যোক্তাদের বা শিল্পপণ্য যে সেখানে কিন্তু মেলা হয়।
একজন কথা বলেছেন শিল্প বিপ্লব সম্পর্কে। শিল্প বিপ্লব শুরু হয়েছিল আসলে অর্থনীতিকে একটি সুন্দর গতিশীল করার জন্য, সারা বিশ্বের অর্থনীতিটাকে একটা চমৎকার জায়গায় নিয়ে যাওয়ার জন্য। শিল্প বিপ্লব কিন্তু এখনো আছে। এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। আর এই চতুর্থ শিল্প বিপ্লবটা হলো মূলত আমরা কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে আমরা ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে বা ইন্টারনেট ব্যবহার করে আমরা শিল্পের প্রসার ঘটাতে পারি। আর শিল্পের প্রসার ঘটানোর জন্য বাজারজাতকরণ বা মার্কেটিং এর কোনো বিকল্প নেই। এটা আপনাদের কথাই উঠে এসেছে। একই সাথে আরো বিষয় হলো যে আমরা সবসময় জেনেছি যে লাল ফিতার একটা দৌরাত্ম্য, কিন্তু আগের সেই লাল ফিতার দৌরাত্ম্য কিন্তু এখন আর নাই। কারণ আগের চেয়ে সরকার বা সরকারের বিভিন্ন দপ্তর সংস্থা, বিভিন্ন অর্গান যারা আছে তারা কিন্তু এখন আগের চেয়ে অনেক তারা মানে সহজ শিথিল এবং অত্যন্ত সুন্দরভাবে সহজভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সেদিক থেকে আমাদের শিল্পও কিন্তু পিছিয়ে নেই। পদ্মা সেতুর কথা এখানে উঠে এসেছে। পদ্মা সেতু হওয়ার ফলে আমাদের দক্ষিণাঞ্চলের শিল্পের কিন্তু একটা ব্যাপক প্রসার রয়েছে। তো আমরা মনে করি এই যে শিল্পের প্রসারের ফলে আমাদের এই অঞ্চলে, এই বরিশাল বিভাগের অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় তারা বড় বড় শিল্প স্থাপন করছেন, মাঝারি শিল্প স্থাপন করছেন, কিন্তু এখন তাদের সেই সুযোগ এসেছে এই এলাকায় শিল্প স্থাপনের জন্য। আপনারা প্রধান অতিথি স্যার সহ সকলের বক্তব্যটা শুনেছেন। আপনারা খুবই মূল্যবান কিছু কথা বলেছেন। এই সেমিনারের উদ্দেশ্য কিন্তু একটা, যে এখান থেকে একটা কিছু বেরিয়ে আসবে। হ্যাঁ, সব সমস্যার সমাধান তো একদিনে সম্ভব না। সমস্যা আসবে, আস্তে আস্তে এটা অ্যাড্রেস করা হবে। নিচে লেভেলে যেটুকু সমস্যার সমাধান কাজ, যেগুলো সমাধান হবে, যেগুলো আমরা এখান থেকে পারবো না সেগুলো আমরা সুপারিশ আকারে আমরা করি, যেখানে যার কর্তৃত্ব আছে সেখানে আমরা পাঠাবো। এটা হচ্ছে আমাদের কাজ। সেমিনার উদ্দেশ্য এটাই। আমি মনে করছি যে এখানে যারা আছে তার নোট নিয়েছেন। বিবর্তনে আমার 26 তারিখে পরিদর্শনের সুযোগ হয়েছে। আমি অভিভূত যে আমাদের নিবৃত্তে কত বড় কাজ হচ্ছে, এবং সেখানে আমাদের এই ক্ষুদ্র মহিলারা তারা যে কাজগুলো করছে এবং তাদের তৈরি পণ্য জার্মানি, জাপান, ইটালি, অস্ট্রেলিয়াতে রপ্তানি হচ্ছে। হাতে তৈরি ছোট ছোট জিনিস, এবং তার কাঁচামাল জানেন কি? কাঁচামালটা হচ্ছে পাট এবং কচুরিপানা। কচুরিপানার যে ডাটাটা আছে না, পাতা না, ওই ডাটা দিয়ে তারা ওগুলো তৈরি করছে এবং খুবই সুন্দর, পরিবেশ বান্ধব। এবং বিদেশে ওরা অর্ডার নিয়ে আসতেছে, বায়ার যারা আসছে সরাসরি এখানে চলে আসছে। আমরা তা দেখার পরে তারা কি দিয়ে তৈরি করছে, পরিবেশ বান্ধব কিনা, এগুলো দেখে তারা এখানে অর্ডার দিচ্ছে, এবং তারা অর্ডার দেওয়ার পরে এগুলো তৈরি হচ্ছে। প্রচুর অর্ডার আসতেছে এবং তারা এখন তৈরি করে কুল পাচ্ছে না। যে আমি দেখলাম যে এখানে কত করে পড়ে, এখানে হয়তো $4 করে নিয়ে যাচ্ছে। $4 এখানে পড়ছে, $4, $2, সর্বোচ্চ 10 থেকে $19 দিয়েছি। $19 এখান থেকে পড়াটা নিয়ে যাচ্ছে। এইটা আবার ওখানে 6 গুণ দামে, জাস্ট 6 গুণ, 6 গুণ দামে আমরা ইয়ে করেছিলাম যে ফুডে, সেখানে 6 গুণ দাম ওখানে লেখা, ওখানে বিক্রি করছে। আমার দেশে কচুরিপানা, আমার দেশে পাটের জিনিস। তাহলে আমাদের কাঁচামাল কিন্তু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার শুধু এটাকে ব্যবহার করার মতো একটা প্রশিক্ষণ দরকার, আর একটা রাস্তা দরকার, পথটা দরকার, দেখিয়ে দেওয়া। আমাদের এই যে আমি কয়েকজন কথা শুনলাম, বিশেষ করে আমাদের বিএম কলেজে ওই যে উনার কথা শুনে আমি খুবই অনুপ্রাণিত, যে উনি মাস্টার্স পড়াশোনা করছে এবং তার যে এটা দেখলাম তার স্পিরিট, আমি আশা করি তাকে যদি সাপোর্ট দেওয়া যায়, এরকম অনেকে আপনারা আছেন, অনেকে আছে, যদি সাপোর্ট দেওয়া যায় আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, এবং বাংলাদেশ ব্যাংক আছে এখানে, তাহলে আমার মনে হয় সে একজন বড় একজন শিল্পপতি হবে। দেখে রাখবেন, একজন বড় শিল্পপতি হবে। যদি কেমিক্যাল হয় বা এদিকে সাথে আমার ক্ষতি হতে পারে, তারা দেখে প্রকৃতির কোনো জিনিস আমি পাই কিনা, তখন দেখে বলে তখন সে চিন্তা করে টাকা যতই লাগুক, বিষয় না, আমি ওইটাই চাই। এবং তারা অনেক সময় সুবিনির হিসাবে গিফট করে। আমরা বিদেশে গেলে কি করি, আসার সময় কি করি, যে একটা ওই দেশের একটা ন্যাচারাল জিনিস, তাদের তৈরি জিনিস আমরা নিয়ে আসি প্রিয়জন উপহার দেওয়ার জন্য। এটা হয় না বরিশালের সেই উদ্যোগটা আমি দেখতে চাই, যে বরিশালের যে ঐতিহ্যগুলো আছে এগুলো আপনারা তৈরি করেন। এটা যেন আমরা যে আমরা যেন সুবিনির হিসেবে ব্যবহার করি। বিদেশে কেউ আসলে, ঢাকা থেকে কেউ আসলে যেন আমরা বলতে পারি যে অমুকের কাছে এটা আছে। এবং অনেক সময় অভিযোগ আসে যে আপনারা মানে যে ই কমার্স যেটা বলতেছেন আপনারা, যে প্রোডাক্ট আপনি অর্ডার করেছেন সেই প্রোডাক্ট অনেকে পায় না, প্রতারিত হচ্ছে। একজন দুইজনের কারণে আমাদের যারা ভালো উদ্যোক্তা, যারা ভালো, তাদেরকে ক্ষতি নিয়ে যাবে।
আপনাদের একটা কমিউনিটি থাকা দরকার যারা এরকম পিছনে তাদেরকে যেন আমরা উদ্ধার করতে পারি, তাই না? আপনারা যে ভালো এটা যেন প্রচার দিতে পারি। আমাদের শুধু দেশে করে থাকলে হবে না, আমাদের পণ্যগুলো বিদেশেও রপ্তানি করতে হবে। আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করা দরকার, আমাদের রিজার্ভ বাড়ানো দরকার। আমরা এগুলো পেয়ে কিন্তু আমরা করতে পারি, যেহেতু ওরা পারে বিবর্তন পারে, তাহলে আপনারাও পারবেন। আমি আশা করি আপনারাও পারবেন। আপনাদের পণ্য যদি কোয়ালিটি পণ্য হয়, কোয়ালিটি মাথায় রাখেন, বিদেশে কিন্তু সবসময় কোয়ালিটি জ্ঞান শুরু করতে হবে, কোয়ালিটি। এর বাইরে কোনো এখানে কোনো ছাড় নাই।